নাশকতার 2 মামলায় ফের 7 দিনের রিমান্ডে। মারধর করে ক্ষান্ত হয় নাই, তারা সেখানে এক্সপ্লোসিভ দিয়ে বোমাবাজি সেখানে তারা করেছে। এই ঘটনার সাথে আর কারা কারা সম্পৃক্ত আছে পুলিশ এটি উদ্ঘাটন করতে চায়। মধ্যরাতের ঘোষিত কমিটির 4 জনই জুনায়েদ বাবুনগরীর আত্মীয়। আহমদ শফির অনুসারীদের নতুন কমিটি দেওয়ার ঘোষণা। 4 জন তো বাবুনগর সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়, এইটাকে এই জন্য অনেকেই এটা বলতেছে ফরিকছড়ি সমিতি হয়ে গেছে। শফিউদ্দিনের প্রতিষ্ঠা আমিরের অনুসারী যারা, এরা আবার অবশ্যই এই দেশে হেফাজত ইসলাম গঠন করবে ইনশাআল্লাহ। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগে অনেক বিল করে দেব, এই জন্য মেয়েরে নিয়ে আসছি। আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। ফের লকডাউনের শঙ্কায় ঈদ কেনাকাটার ধুম। স্বাস্থ্যবিধির নেই তোয়াক্কা, ঘাটে মানুষের চাপ, হেঁটেই গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য। ভারতে যাতায়াত বন্ধের পর সীমান্তে পণ্য পরিবহনেও ব্যাপক কড়াকড়ি। অক্সিজেন রফতানি বন্ধে বিপাকে ব্যবসায়ীরা। গণটিকা নিশ্চিতে যে কাউকে উৎপাদনের অনুমতি দেবে গ্লোব। করোনায় দিশেহারা ভারত, অক্সিজেনের জন্য হাহাকার। জরুরি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্র ব্রিটেনের। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের 7ম ধাপের ভোট। ধানে বাড়ল 1 টাকা আর চালে 4 টাকা। 27 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে কিনবে সরকার। 40 টাকা দরে দেবে মিলাররা। 28 এপ্রিল বোরো সংগ্রহ অভিযান। অস্কারেও নোম্যান্ডল্যান্ডের জয় জয়কার। প্রথম অশ্বেতাঙ্গ নারী নির্মাতা হিসেবে সেরা পরিচালক ক্লোই ঝাওয়ের ঐতিহাসিক জয়। সেরা অভিনেতা অ্যান্থনি হপকিন্স। নাশকতার 2 মামলায় হেফাজত নেতা মামুনুল হককে ফের 7 দিনের রিমান্ডে দিয়েছেন আদালত। হেফাজতের আরও 2 নেতাকেও 7 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, সহিংসতায় উস্কানিদাতাদের নাম জানতেই এই রিমান্ড। এদিন মামুনুল হক বাইতুল মোকাররমে সহিংসতার দায় অস্বীকার করেছেন। মোহাম্মদপুরের হত্যাচেষ্টা মামলায় 7 দিনের রিমান্ড শেষে সোমবার মামুনুল হককে আদালতে হাজির করা হয়। এই মামলার জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য দেন মামুনুল। পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা, বিদেশ থেকে টাকা আনা, কওমি মাদ্রাসার ছাত্রদের ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করা এবং চুক্তিভিত্তিক 2 বিয়ের কথা উঠে আসে জিজ্ঞাসাবাদে। এদিন 2013 সালের 5 মে শাপলা চত্বর এবং এবছরের 26শে মার্চ বাইতুল মোকাররমের তাণ্ডবের 2 মামলায় মামুনুলকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। চাওয়া হয় 20 দিনের রিমান্ড। আদালত 2 মামলায় 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। 7 দিন করে রিমান্ডে পাঠানো হয়েছে হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও জালাল উদ্দিনকে। ঘটনার সাথে আরো কারা কারা সম্পৃক্ত আছে তারা মারধর করে ক্ষান্ত হয় নাই, তারা সেখানে এক্সপ্লোসিভ দিয়ে তারা বোমাবাজি সেখানে তারা করেছে। এর সাথে তারা বোমাবাজির মামলা এর সাথে হয়েছে। আমার বক্তব্য হচ্ছে, এই ঘটনার সাথে আর কারা কারা সম্পৃক্ত আছে পুলিশ এটি উদ্ঘাটন করতে চায়। আমরা রিমান্ডের কথা বলেছি যে এরা আলেমবাই ব্যক্তি, এদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই এবং কি করেছেন, কোথায় কি করেছেন তারও বিবরণ নেই এবং যেহেতু পুরাতন কেস সেহেতু রিমান্ড নামঞ্জুর করা হোক। গত 18 এপ্রিল মোহাম্মদপুরের তার নিয়ন্ত্রণাধীন মাদ্রাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এছাড়া নতুন ও পুরানো সহিংসতার মামলায় এখন পর্যন্ত সংগঠনটির 21 শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে, যাদের অধিকাংশই পুলিশি রিমান্ডে রয়েছেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। হেফাজতে ইসলামের মধ্যরাতে গঠিত 5 জনের আহ্বায়ক কমিটির 4 জনই আমির জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ আত্মীয়। এ অবস্থায় নতুন এই নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে রমজানের পর নতুন কমিটি গঠন করতে যাচ্ছেন আল্লামা শফির অনুসারীরা। হেফাজতের পূর্ণাঙ্গ কমিটি বিলুপ্ত করার ক্ষেত্রে প্রশাসনের চাপ ছিল এমন অভিযোগ অস্বীকার করেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি।
এর বিবেচনা। রোববার রাত জুড়ে ছিল বহুল আলোচিত হেফাজতে ইসলামের কমিটি গঠন নিয়ে চরম নাটকীয়তা। দিনভর পুলিশ কর্ডনে থাকার পর রাত 11:15টায় হঠাৎ করে ভিডিও বার্তার মাধ্যমে বর্তমান কমিটি বিলুপ্তের ঘোষণা দেন আমির জুনায়েদ বাবুনগরী। কিন্তু তার 2 ঘন্টা পর আবারও 3 সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ভোর 3টার দিকে আহ্বায়ক কমিটিতে আরও 2 জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়। অভিযোগ উঠেছে 5 সদস্যের এই আহ্বায়ক কমিটির 4 জনই আমির জুনায়েদ বাবুনগরীর ঘনিষ্ঠ আত্মীয়। ওনারা একজন আরেকজনের সাথে আত্মীয়তার বন্ধন, গভীর আত্মীয়তার বন্ধনে আবদ্ধ। যেমন মহিবুল্লাহ বাবুনগরী সাহেব হলেন জুনায়েদ বাবুনগরী সাহেবের আপন মামা। নূর ইসলাম সাহেব উনি খালতো ভাইও মামতো ভাইও। তারপর আপনি কি বলে যে সালাউদ্দিন নানুপুরি সাহেব উনি হলেন বাবুনগরী সাহেবের মেয়ের বাসুর, তাহলে উনিও বাগিনা। তো 4 জনের তো ঘনিষ্ঠ আত্মীয়, বাবুনগরী সাহেবের ঘনিষ্ঠ আত্মীয়। এইটাকে এই জন্য অনেকেই এটা বলতেছে ফরিকছড়ি সমিতি হয়ে গেছে। অভিযোগ উঠেছে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা আহমদ শফির হত্যা এবং সাম্প্রতিক সময়ে নাশকতার মামলায় গ্রেপ্তার এড়াতেই জুনায়েদ বাবুনগরী কমিটি বিলুপ্ত ঘোষণা করতে বাধ্য হন। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর চাপ ছিল বলে অভিযোগ ওঠে, তবে তা অস্বীকার করেছেন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি। কাউকে কোনো চাপ নয়, কাউকে গ্রেপ্তার কাকে করতে হবে সেটা, যে মামলাগুলো হয়েছে সেই মামলার তদন্তকারী কর্মকর্তারা আছেন, তারা সেই মামলার এজাহারনামী আসামি আছে, সন্দিগ্ধ আসামি আছে, বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আছে, বিভিন্ন ধরনের এভিডেন্স আছে, সেগুলো দেখে শুধুমাত্র যুক্ত এবং জড়িত ব্যক্তি দোষীদেরকে গ্রেপ্তারের জন্য চেষ্টা করা হচ্ছে। এ অবস্থায় ঈদের পরই আহমদ শফির অনুসারীরা ঐক্যবদ্ধ হয়ে হেফাজতের নতুন কমিটি ঘোষণা করতে যাচ্ছেন বলে জানা গেছে। শফি হুজুরের অনুসারীরা অবশ্যই কমিটি হবে। শফি হুজুরের প্রতিষ্ঠাতা সভাপতি ছিল শফি হুজুর, হেফাজত ইসলামের প্রতিষ্ঠা আমি ছিল। শফি হুজুরের প্রতিষ্ঠা আমিরের অনুসারী যারা, এরা আবার অবশ্যই এই দেশে হেফাজত ইসলাম গঠন করবে ইনশাআল্লাহ। এরপর তড়িঘড়ি করে বিশেষ সম্মেলনের মাধ্যমে হেফাজতের কর্তৃত্ব নেন জুনায়েদ বাবুনগরী ও মামুনুল হক। সময় সংবাদ, চট্টগ্রাম। হেফাজতে ইসলামের নতুন কমিটি গঠনের মাধ্যমে রাজনৈতিক সহিংসতার তাণ্ডব বন্ধ হবে কি, এমন প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে নিজ বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে তিনি বলেন, সংগঠনটিকে সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি বন্ধের আহ্বান জানান তিনি। হেফাজতে ইসলাম গভীর রাতে তাদের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করেছে বলে আমরা খবর পেয়েছি, কিন্তু কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করাতেই সমাধান নেই। সাম্প্রদায়িক সহিংসতার রাজনীতি তাদের বিলুপ্ত করতে হবে। কমিটি বিলুপ্ত করা কোনো সমাধান নয়। কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি গঠন করবে, কিন্তু রাজনৈতিক সহিংসতার যে তাণ্ডব, এটা কি বন্ধ হবে? শপিং মল দোকানপাট খোলার দ্বিতীয় দিনে যেন ঈদের কেনাকাটার ধুম লেগেছে। শিশু ও বয়স্ক মানুষদের নিয়েই ভিড় ঠেলে দোকানে দোকানে যাচ্ছেন ক্রেতারা। কারণ জানতে চাইলে বলছেন ফের লকডাউনের শঙ্কার কথা। স্বাস্থ্যবিধি আর সামাজিক দূরত্ব, মার্কেট কর্তৃপক্ষের উদ্যোগ, মাইকিং আর আশ্বাসেই সীমাবদ্ধ। শপিং মল বিপণী বিতান খোলার দ্বিতীয় দিনেই রাজধানীর নিউ মার্কেট এলাকার চিত্র ছিল এমন। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিকে বুড়ো আঙুল দেখিয়ে ছোট বাচ্চা, এমনকি পরিবারের বয়োজ্যেষ্ঠদের নিয়ে কেনাকাটা করতে এসেছেন অনেকেই। কারণ হিসাবে জানালেন ফের সর্বাত্মক লকডাউনের শঙ্কার কথা। আমি না, আমার সঙ্গে দেখেন আরো অনেকেই আছে যে লকডাউন যদি আবার চলে আসে, যার কারণে আমরা কেনাকাটার জন্য ম্যাক্সিমাম লোক আসলে ব্যস্ত হয়ে পড়েছি। জামা কিনবো, জুতা কিনবো, সবকিছু কিনবো। বেশি মেনটেন করলে মানে আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়। একদিকে গাদাগাদি ভিড়, অন্যদিকে স্বাস্থ্যবিধি মানার নেই বালাই। জীবাণুনাশক টানেল আছে কিন্তু কাজ করছে না। আবার কোনো মার্কেটের প্রবেশপথে তাও নেই। মাইকিং করে স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও মানছেন না ক্রেতারা। আমরা সচেতনের ভিতরে আছি, আর কাস্টমারদেরও বলি যে আপনারা একটু দূরে দূরে দাঁড়ান, মাস্ক ব্যবহার করুন। দূরপাল্লার গাড়ি ঘোড়া চালালে যেরকম দেখা গেল বেচাকেনা টুকটাক হতে পারে। এমন অবস্থায় মার্কেট কর্তৃপক্ষের জবাব দায়সারা। একটু ডিস্টার্ব আছে মিস্ত্রি টাকা এসে ঠিক করার জন্য, তো এটা 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এতদিন লকডাউনের জন্য মার্কেট বন্ধ ছিল, তো যার জন্য আর কি কাজটা শেষ করতে পারিনি। ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ 2 দিনের মধ্যে। কঠোর স্বাস্থ্যবিধি মানার শর্তে লকডাউনের মধ্যেই শপিং মল বিপণী বিতান খোলার সুযোগ দিয়েছে সরকার। বাড়ানো হয়েছে সময়সীমাও। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেটে আছেন শুভ খান এবং চট্টগ্রামের কাজির দেউড়ি এলাকায় আছেন পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি প্রথমেই যাচ্ছি শুভর কাছে। শুভ,
ধন্যবাদ সাদিয়া। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঈদ কেনাকাটায় কিন্তু ঈদের আমেজ বিরাজ করছে। এই ভর দুপুরেও কিন্তু আমরা ক্রেতা দর্শনার্থীদের উপচে পড়ার ভিড় কিন্তু লক্ষ্য করেছি এই নিউ মার্কেটের গাউসিয়া, নূর ম্যানশন সহ অন্যান্য মার্কেটগুলোতে। আমরা যদি একটু ভিতরের চিত্র দেখানোর চেষ্টা করি, ক্রেতারা কিন্তু আসছেন এবং এক একজন কিন্তু এক এক ধরনের কথা বলছেন। কেউ কেউ লকডাউনের সংখ্যার কথা বলছেন, সে কারণে কিন্তু তারা বলছেন যে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নেওয়ার জন্য তারা মার্কেটে এসেছেন। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখছি যে ছোট ছোট বাচ্চাদেরকে কিন্তু নিয়ে এসেছেন এবং কেউ কিন্তু মাস্ক পরছেন না। এছাড়া বয়োজ্যেষ্ঠদেরকেও আমরা দেখতে পাচ্ছি যে তারা কেনাকাটা করতে এসেছেন। এরকম 2-4 জনের সাথে কিন্তু কথা বলেছেন, তারা কিন্তু বিভিন্ন ধরনের অজুহাত দিয়েছেন। তো বলা চলে যে আসলে করোনা সংক্রমণকে ক্রেতা দর্শনার্থীরা কিন্তু বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছেন। এছাড়া মার্কেট কর্তৃপক্ষের পক্ষ থেকেও কিন্তু দেখছি যে মাইকিং করা হচ্ছে, কিন্তু কার্যকর সেরকম আমরা কিন্তু কোনো উদ্যোগ দেখছি না। যেমনটি বলা চলে যে অনেক বড় বড় মার্কেটের সামনে কিন্তু আমরা কিন্তু কোনো জীবাণুনাশক টানেল দেখতে পাইনি, যেটা গত বছরের যে লকডাউন ছিল সে সময়গুলোতে বা সেই সময় যে মার্কেট খোলা হয়েছিল তখন যে স্বাস্থ্যবিধিতে জোর দিয়েছিলেন মার্কেট কর্তৃপক্ষ, এবার কিন্তু তেমনটা আমরা দেখছি না। এছাড়া ক্রেতারাও কিন্তু আসলে স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে অনেকটা উদাসীনতা দেখাচ্ছেন। আমরা অনেক মার্কেটে দেখেছি যে জীবাণুনাশক টানেল রয়েছে, কিন্তু ক্রেতারা সেগুলো কিন্তু ব্যবহার করছেন না। এছাড়া নিরাপত্তারক্ষী যারা আছেন তারাও কিন্তু বারবার অনুরোধ করে কোনো কোনো ক্ষেত্রে কিছুটা জোরপূর্বক তাদেরকে কিন্তু জীবাণুনাশক টানেলে ব্যবহারে কিন্তু বাধ্য করছেন। তো বলা চলে যে সব পক্ষের মধ্যে কিন্তু এক ধরনের উদাসীনতা রয়েছে এই করোনা সংক্রমণ নিয়ে, যে কারণে কিন্তু আসলে বলা চলে যে এই মার্কেটগুলোতে কিন্তু স্বাস্থ্যবিধি ভেঙে পড়েছে এবং গাদাগাদি করেই কিন্তু কিনছেন। কেউ কিন্তু আসলে কোনো কিছু তোয়াক্কা করছেন না, সবাই চেষ্টা করছেন যে এই অবস্থার মধ্যেই গাদাগাদি করে কে কার আগে পছন্দের যে পণ্যটি সেটি কিনবেন সেই প্রতিযোগিতায় বলা চলে যে মার্কেটগুলোতে চলছে। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ। আমরা এখন চলে যাব চট্টগ্রামে পার্থপ্রতিম বিশ্বাসের কাছে। পার্থ। ধন্যবাদ শুভ। আমরা এখন আছি নগরীর কাজীদুর এলাকার ভিআইপি টাওয়ার মার্কেটে। আসলে বেলা যত বাড়ছে ততই কিন্তু ক্রেতাদের আনাগোনাও কিন্তু মার্কেটগুলোতে বা শপিং মল, বিপণী বিতানগুলোতে বাড়ছে। আমরা সকাল থেকেই বিভিন্ন মার্কেটে ছিলাম, তো সেক্ষেত্রে আমরা দেখেছি মার্কেট খোলার সাথে সাথেই কিন্তু যারা ক্রেতারা রয়েছেন, চট্টগ্রাম শহরের যারা ক্রেতারা রয়েছেন তারা যেমন আসছেন, তেমনি বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে, বিভিন্ন জেলাগুলো থেকে, উপজেলাগুলোতেও কিন্তু আমরা দেখছি ছোট ছোট বাচ্চাদেরকে সাথে নিয়ে পরিবারের সদস্যরা কিন্তু আসছেন। তবে এখানে যেটি সবচেয়ে বেশি বলার বিষয় সেটি হচ্ছে আমরা যেসব শপিং মল বা বিপণী বিতান রয়েছে সেসব জায়গার যারা দোকানদার রয়েছে তাদের মধ্যে সচেতনতা অনেক বেশি আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যারা ক্রেতা রয়েছেন তাদের অনেকের মধ্যেও কিন্তু সচেতনতা আছে। আবার অনেকে যারা গ্রাম থেকে আসছেন তাদের অনেকের মধ্যে আমরা দেখছি সচেতনতার অনেক ক্ষেত্রে বালাই নেই। বিশেষ করে ছোট ছোট শিশুদের যাদেরকে নিয়ে আসছেন তাদেরকে যে মাস্ক পরিয়ে রাখার যে বিষয়টি সেটিও কিন্তু তাদের মধ্যে অনেক জায়গায় আমরা সেটি দেখছি না। তবে বিশেষ করে বিপণী বিতান যে জায়গাগুলো রয়েছে চট্টগ্রামে বড় বড় মার্কেট, ভিআইপি টাওয়ার, নিউ মার্কেট থেকে শুরু করে সেন্টার প্লাজা থেকে শুরু করে সব জায়গায় আমরা দেখছি যারা দোকানদাররা রয়েছেন তারাও অনেকে স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন। হয়তো কেউ মানছেন, কেউ মানছেন না। তবে যেসব দোকান ফুটপাতে, বিশেষ করে তামাকু উন্নয়ন হকার মার্কেট থেকে শুরু করে যেসব দোকান ফুটপাতে সেই সব জায়গায় আমরা দেখছি একেবারেই স্বাস্থ্যবিধি কিন্তু অনেকটাই উপেক্ষিত। সেসব জায়গায় কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। গতকাল চট্টগ্রামে সর্বোচ্চ 11 জন করোনায় আক্রান্ত হয়ে কিন্তু মারা গেছেন। একদিকে যেভাবে মৃত্যুহার বাড়ছে, অন্যদিকে কিন্তু আমরা দেখছি মার্কেটের উপর সাধারণ মানুষের আগ্রহটাও কিন্তু বাড়ছে। অন্যান্য স্বাভাবিক সময়ে এই সময়টা আমরা দেখি অনেকটা উৎসবমুখর পরিবেশে কিন্তু মানুষজন শপিং করতো, কিন্তু গত 1-1.5 বছর ধরে যে করোনার সময় যাচ্ছে এই কারণেই কিন্তু মানুষের মধ্যে ভয়ের কারণটা সবচেয়ে বেশি। তারপর আমরা বিভিন্ন দোকানদারদের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে তারা সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মানার চেষ্টা করছেন। তবে যারা ক্রেতারা আসছেন তারা যদি আরও বেশি স্বাস্থ্য সচেতন হয় তাহলে করোনা সংক্রমণ অনেকটাই কম হবে এবং সবাই স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু ঈদের শপিং করতে পারবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর ভিআইপি টাওয়ার মার্কেট থেকে এখানকার সর্বশেষ খবর। ঈদ কেনাকাটার খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর নিউ মার্কেট থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। এদিকে দোকানপাট ও শপিং মল খুলে দেওয়ার সিদ্ধান্তের পর থেকেই মুন্সিগঞ্জের শিমুলিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে মানুষের চাপ বেড়ে গেছে কয়েক গুণ। তবে বেশিরভাগই মানছেন না স্বাস্থ্যবিধি। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
মুন্সিগঞ্জের শিমুলিয়া বাংলা বাজার নৌ রুটে বেড়ে গেছে ঢাকামুখী মানুষের চাপ। ঘাট এলাকায় গাদাগাদি করে পারাপার হচ্ছেন লোকজন। কয়েকটি স্থানে চেকপোস্ট বসানো হলেও ঢিলে ঢালা অবস্থা। এদিকে বাড়তি যাত্রী ও যানবাহনের চাপ সামলাতে সবগুলো ফেরি সচল রেখেছে বিআইডব্লিউটিসি। আগে যাইতেছি আমার ব্যবসা হলো ঢাকায়, আমি ওকে দিয়ে ঢাকা চলে আসবো। সমস্যার ভিতরে আছি, বাড়িতে যেতে হবে, এই জন্য আর কি যাওয়া, আর কি হয়তো 2 দিনের জন্য যাব। স্থানীয় প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা পণ্য এবং জরুরি যেগুলো যানবাহন আছে এগুলো পারাপারের জন্য সর্বমোট আমরা 10টি ফেরি এখন দিনের বেলা পরিচালনা করতেছি। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সোমবার সকাল থেকেই যানবাহন ও যাত্রীর সংখ্যা বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা কয়েক গুণ বেড়ে যায়। মানুষ ও যানবাহনের চাপ বেড়েছে আরিচা কাজিরহাট নৌ রুটেও। তবে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধির কোনো বালাই নেই ঘাট এলাকায়। দোকানপাট সব খুলছে, ব্যবসা বাণিজ্য, অফিস আদালত সবই তো চলতেছে, সেই কারণে আমাদের ঢাকা যাওয়া। আমি ঢাকা যাচ্ছি এখন কাজের উদ্দেশ্যে। স্বাস্থ্যবিধি তো কোনো বালাই নেই। গাদাগাদি ভিড় অনেক, মনে করেন যে করোনা আক্রান্ত আরো বাড়ার সম্ভাবনা আছে এরকম হইলে। উভয় ঘাটের লোকজনের অভিযোগ, যানবাহন সংকটের কারণে কয়েক গুণ বাড়তি ভাড়া গুনে কর্মস্থলে ফিরতে হচ্ছে তাদের। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। দুপুরের সময় আরও থাকছে। বৈশাখের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির দেখা না পাওয়ায় কমছে না তাপমাত্রা। বিপাকে খেটে খাওয়া মানুষ। 30 এপ্রিলের পর কাল বৈশাখীর পূর্বাভাস। করোনা মোকাবেলায় গণটিকা নিশ্চিত করতে প্রয়োজনে সক্ষম যে কোনো প্রতিষ্ঠানকে ভ্যাকসিন উৎপাদনের অনুমতি দেবে গ্লোব বায়োটেক। ট্রায়ালের অনুমতি পেলে 3 মাসেই সব প্রক্রিয়া শেষ করার আশ্বাস তাদের। ভারতের দেয়া সরকারের উপহার আর সিরাম থেকে ক্রয় করা মিলিয়ে দেশে করোনার ভ্যাকসিন এসেছে 1,03,00,000 ডোজ। এর পুরোটাই প্রয়োগ হলে দেশে জনসংখ্যার হিসেবে 6% টিকার আওতায় আনা সম্ভব। এই অবস্থায় দেশীয় ভ্যাকসিন বঙ্গোভ্যাক্স নিয়ে নড়েচড়ে বসেছে সরকার। উদ্ভাবক প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক বলছে, মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগের 3টি ধাপ সঠিকভাবে শেষ হলে বঙ্গোভ্যাক্স হাতে পেতে লাগবে 3 মাস। এরপরেই চাহিদা অনুসারে উৎপাদন করতে সক্ষম তারা। ফেজ 1-2 সাপেক্ষে সরকার যদি মনে করেন যে জরুরি অবস্থার ভিত্তিতে এটি উন্মুক্ত করে দেওয়া যায়, যদি চান ওনারা, সেক্ষেত্রে হয়তো যে 2 মাসের ভিতরে হয়তো হয়ে যেতে পারে। এই টেকনোলজিটি mRNA ভ্যাকসিন আপনারা জানেন সবচেয়ে নিরাপদ, সবচেয়ে ইফেক্টিভ, এবং আমাদের নিজস্বই সক্ষমতা আছে প্রতি মাসে 1 কোটি ডোজ দেয়া। তবে গণটিকা নিশ্চিত করতে অন্য যে কোনো ওষুধ কোম্পানি এই ভ্যাকসিন উৎপাদনের অনুমতি পাবে বলেও প্রতিষ্ঠানটির পক্ষে জানানো হয়। এখানে সবকিছু করে দিবে, ওরা শুধু ফিল করবে। আমার টেকনোলজি তো সে পাচ্ছে না, ওরা প্রোডাকশন করবে। প্রোডাকশন এটা একটা স্পেশালি ফার্মাসিউটিক্যাল সেক্টরে একটা প্রোডাক্ট অন্য কোম্পানিতে করতে হলে একটা নির্দিষ্ট টাকা দিতে হয়, একটা পার্সেন্টেজ দিতে হয়। ওইভাবে আমরা করব। আর অনেকে ইন্টারেস্টেডও করার জন্য আমরা নিজেরাই যোগাযোগ করছি। এখন বাংলাদেশে 2-3টা কোম্পানি হয়ে গেছে। ইনসেপ্টো আছে, হেলথ কেয়ার আছে, পপুলার আছে, যারা ভ্যাকসিন করে আর কি। পুরোপুরি সিনথেটিক উপাদান ব্যবহার করা এই ভ্যাকসিনে কোনো প্রাণীজ উপাদান ব্যবহার করা হয়নি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভারতে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরনের সংক্রমণ ঠেকাতে আজ থেকে 14 দিনের জন্য দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে। পণ্য পরিবহনেও রয়েছে ব্যাপক কড়াকড়ি। এ বিষয়ে বিস্তারিত জানাতে তামাবিল স্থলবন্দরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। ইকরামুল, সারা দেশে ভারত থেকে সিলেট 7টি যেই স্থলবন্দর রয়েছে বা ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে, এই 7টি ইমিগ্রেশন চেকপোস্ট সারা দেশে ভারত থেকে যেই লোকজনের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে 14 দিনের মতো। যদিও ব্যবসা বাণিজ্য সচল রাখার জন্য আমদানি রপ্তানি বাণিজ্য এখন সচল রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে গাড়িগুলো আসছে সব ভারত থেকে গাড়ি আসছে। এগুলা পাথর ভর্তি করে গাড়ি, তার মধ্যে কি একজন ড্রাইভার আছে স্বাস্থ্যবিধি মেনে এখানকার যে চুনা পাথর, কয়লা পাথর আমদানিকারক গ্রুপ রয়েছে, যে পাথরগুলো আসছে পাথরগুলো আনলোড করা হচ্ছে। তবে একটা জিনিস এখানকার ব্যবসায়ীরা দাবি করেছেন যে এখানে কোনো স্বাস্থ্যকর্মী নাই বা মেডিকেল টিম নাই, যার কারণে যেই চালকরা বা ড্রাইভাররা আসছে পাথরগুলো আনলোড করা হচ্ছে। তবে একটা জিনিস এখানকার ব্যবসায়ীরা দাবি করেছেন যে এখানে কোনো স্বাস্থ্যকর্মী নাই বা মেডিকেল টিম নাই, যার কারণে যেই চালক স্বাস্থ্যকর্মী বা মেডিকেল টিম রয়েছে কিনা এবং আপনি অনুভব করছেন কিনা এগুলা।
জি, আমরা নিয়ম নীতি সমস্ত যা করার করতেছি, কিন্তু আমরা মনে করি যে এখন এখানে যদি আরেকটা স্বাস্থ্যকর্মী থাকে তাহলে আমরা আমাদের জন্য আরো উপকৃত হয়। আমরা যা করার আপনি নিজে দেখছেন এখানে আমরা সবসময় স্যানিটাইজিং সহ আমাদের যা করণীয় আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে করতেছি, যাতে সুন্দরভাবে আমরা ব্যবসাকে চালাইতে পারি এবং সরকারি সহ আমাদের যা করণীয় আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে করতেছি, যাতে সুন্দরভাবে আমরা ব্যবসাকে চালাইতে পারি এবং সরকারি নিয়ম নীতি মতে এইখানের যেই মহামারী এখন ভারতের, সেই ভারতের মহামারীকে আমরা আমাদের দেশ, আমাদের ব্যবসায়ী, আমরা সবাইকে সুরক্ষিত রাখার জন্য আমাদের যা করণীয় আমরা করতেছি। ধন্যবাদ জালাল ভাই আপনাকে। সাদিয়া, আপনি শুনছিলেন যে ভারত থেকে যেই ট্রাকগুলো আসছে তাদের করে একজন ড্রাইভার আসছে, ড্রাইভার গাড়িতে থাকছে এবং তারপরেও এখানে তামাবিল স্থলবন্দর থেকে ইকরামুল কবির জানাচ্ছিলেন সীমান্ত বন্ধের সবশেষ খবর। কোনো ঘোষণা ছাড়াই ভারতের রফতানিকারকরা বাংলাদেশে মেডিকেল অক্সিজেনের রফতানি বন্ধ করে দিয়েছে। গত 4 দিনে ভারত থেকে অক্সিজেনবাহী কোনো ট্যাঙ্ক বেনাপোল বন্দরে আসেনি। বেনাপোল প্রতিনিধি আজিজুল হকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। দেশের চিকিৎসার জন্য অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ বছর জুড়ে আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন আক্রান্তদের জীবন বাঁচাতে সম্প্রতি এই অক্সিজেনের চাহিদা আরও বাড়ে। তবে হঠাৎ করেই ভারত থেকে অক্সিজেন রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে। আমদানিকারকদের প্রতিনিধিরা বলছেন, ভারতীয় রপ্তানিকারকরা দেশটিতে সংকটের কারণে অক্সিজেন রপ্তানি বন্ধ রেখেছে। এদিকে হঠাৎ করে আমদানি বন্ধ করায় একদিকে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন, অন্যদিকে চিকিৎসার জন্য অক্সিজেনের বড় ধরনের সংকট দেখা দিয়েছে। 4-5 দিন কোনো অক্সিজেনের গাড়ি বাংলাদেশে প্রবেশ করতেছে না। ভারত থেকে আমরা অক্সিজেন আমদানি করে থাকি, এটা বন্ধ না রাখার জন্য আমাদের বিশেষ অনুরোধ থাকবে। এদিকে বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে ভারত থেকে অক্সিজেন আমদানি বন্ধ রয়েছে। 21 তারিখের পর থেকে অদ্যাবধি পর্যন্ত বেনাপোল স্থলবন্দর দিয়ে কোনো অক্সিজেন আমদানি হয়নি। যদি অক্সিজেন আমদানি হয় তা দ্রুত যাতে খালাস হয় সে বিষয়ে আমরা তৎপর আছি। সবশেষ 21 এপ্রিল বাংলাদেশের 2 জন আমদানিকারকের নামে 93 মেট্রিক টন অক্সিজেন ভারত থেকে বেনাপোল বন্দরে আসে। প্রতি মেট্রিক টন অক্সিজেনের আমদানি মূল্য ছিল $116 মার্কিন, যা বাংলাদেশের প্রায় 10,000 টাকা। সময় সংবাদ, বেনাপোল। যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারত ফেরত 10 করোনা রোগী। শনিবার সকাল থেকে গতকাল দুপুরের মধ্যে তারা পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় জানান, বেনাপোল ইমিগ্রেশন থেকে আসা করোনা আক্রান্ত বেশ কয়েকজন রোগীকে যশোর জেনারেল হাসপাতালে কোয়ারেন্টিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে 10 জন রোগী পালিয়ে গেছেন। বিষয়টি জানার পর জেলা প্রশাসক ও পুলিশকে জানানো হয়েছে। তার দাবি, হাসপাতালে নাম ঠিকানার তথ্য থাকলে তাদের খুঁজে বের করা সম্ভব। তাদেরকে যাতে খোঁজ করে বের করে তাদেরকে যাতে হোম আইসোলেশনে রেখে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে সে ব্যাপারে আমরা তাদেরকে পদক্ষেপ নিতে বলি। করোনার মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের 7ম ধাপের ভোট চলছে। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত। সাদিয়া, আপনাকে ধন্যবাদ। সাদিয়া, এই মুহূর্তে সবচেয়ে বড় একটি খবর আমি আপনার মাধ্যমে দর্শকদের দিতে চাই। কিছুক্ষণ আগে দক্ষিণ ভারতের মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় একটি ঐতিহাসিক মন্তব্য করেছেন এবং সেইটি অত্যন্ত সিগনিফিকেন্ট। এই মুহূর্তে আপনি জানেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া, ভোট গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তাদের বিরুদ্ধে, অর্থাৎ নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেন হত্যা মামলা দায়ের করা হবে
হবে না। চলমান বিধানসভা নির্বাচনে যে নির্বাচনী প্রচারণাকে রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এই সুপার স্প্রেডার হিসেবে আখ্যায়িত করেছিল করোনার বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে। এই প্রেক্ষাপটটি তিনি চিহ্নিত করে পরিষ্কার নির্বাচন কমিশনকে মানে একেবারেই আক্ষরিক অর্থে হুমকি দিয়ে বলেছেন যে আগামী 2 তারিখে নির্বাচন, আগামী আপনি জানেন যে মে মাসের 2 তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। সেই দিনের নির্বাচন কেন বাতিল করা হবে না এবং প্রয়োজনে বাতিল করা হবে যদি নির্বাচন কমিশন যদি না এই কি স্বাস্থ্য প্রটোকল মেনে এই যে ভোটের যে ফলাফলের দিন কি প্রটোকল মেনে তারা ফলাফল ঘোষণা করবে সেইটি তারা 30 এপ্রিলের মধ্যে কিন্তু মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছেন। এবং এই ঘটনার পরপরই রাজ্য রাজনীতিতে কিন্তু তোলপাড় তৈরি হচ্ছে। আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছিল যে পরের দফাগুলো কমিয়ে 1 দফায় নির্বাচন করার জন্য, এবং বিজেপি এটা বরাবরই নির্বাচনগুলো 8 দফায় করতে চাইছে। রাজনৈতিক চাপানোতর চলছে। তার মধ্যে আপনি জানেন যে ভারতের সার্বিকভাবে করোনা পরিস্থিতি কিরকম ভাবে ভয়াবহ পরিস্থিতি, রোজকার যে সংক্রমণের গ্রাফ, প্রতিদিনের গ্রাফকে কিন্তু ভেঙে দিচ্ছে। সবশেষ 24 ঘন্টাকে 3,59,000-এর মতো মানুষের শরীরে কিন্তু কোভিড বাসা বেঁধেছে। একই সঙ্গে প্রায় 1900 জনের মৃত্যু হয়েছে। দিল্লি এবং মহারাষ্ট্রে যে তীব্র অক্সিজেনের সংকট তৈরি হয়েছে। যদিও ভারত সরকার চাইছে যে 50,000 মেট্রিক টন যে অক্সিজেন বিদেশ থেকে আমদানি করা হবে সেটি খুব দ্রুততার সঙ্গে কিন্তু ডিস্ট্রিবিউশন করা হবে। পশ্চিমবঙ্গের পক্ষ থেকেও কিন্তু একই রকম ভাবে বলা হয়েছে যে তাদের, আপনি জানেন যে পশ্চিমবঙ্গে যে অক্সিজেনের উৎপাদন, সেই উৎপাদন এবং যেটা চাহিদার তুলনায় উৎপাদন বেশি হয়, এবং উদ্বৃত্ত যে অক্সিজেন সেটি দিল্লি সরকার চেয়েছে, যদিও মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেটি নাকচ করে দিয়েছে। চলমান এই কোভিড বাস্তবতাতে এখন 7ম দফার যে বিধানসভার ভোট প্রক্রিয়া সেটি এগিয়ে চলছে। কোন রকম সহিংসতার খবর কিন্তু এখনো পর্যন্ত আসেনি। সাদিয়া, এই ছিল আমার কাছে ভারতের সার্বিক করোনা পরিস্থিতি, এবং এই করোনা পরিস্থিতির মধ্যে পশ্চিমবঙ্গে চলমান নির্বাচনের 7ম দফা ভোট গ্রহণ প্রক্রিয়ার আমার কাছে থাকা তার সবশেষ। সাদিয়া, কলকাতা থেকে বিধানসভা নির্বাচনের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী সুব্রত আচার্য। দুপুরের সময় আরো থাকছে। কক্সবাজারে চিংড়ি হ্যাচারিতে ব্যাকটেরিয়ার আক্রমণ, নষ্ট 150 কোটির বেশি পোনা। সমুদ্রের পানি দূষণ নিয়ে আগাম সতর্কবার্তা না থাকার খেসারত। গত বছরের চেয়ে 1 টাকা বাড়িয়ে 27 টাকা দরে কৃষকের কাছ থেকে ধান ও 4 টাকা বাড়িয়ে 40 টাকা দরে মিলারদের কাছ থেকে চাল কিনবে সরকার। চলতি বড় মৌসুমে 11,50,000 মেট্রিক টন আতপ ও সিদ্ধ চাল এবং 6,50,000 মেট্রিক টন ধান কিনবে সরকার। বোরো ধান আগামী 28 এপ্রিল এবং 7 মে থেকে চাল সংগ্রহ শুরু হবে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। অস্থির চালের বাজার স্থিতিশীল করতে আর কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে চলতি বছর 18 লাখ মেট্রিক টন ধান চাল কিনবে সরকার। সংগ্রহ মূল্যের অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এবার 40 টাকা কেজি দরে 10 লাখ মেট্রিক টন সেদ্ধ চাল, 39 টাকা কেজি দরে 1.5 লাখ মেট্রিক টন আতপ চাল এবং 27 টাকা কেজি দরে 6.5 লাখ মেট্রিক টন ধান কেনা হবে। সকালে এক ভার্চুয়াল সভায় এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। যেহেতু ধান কাটা শুরু হয়ে গেছে, যার জন্য আজকে 26 তারিখ, আমরা 28 তারিখ থেকে প্রান্তিক কৃষকের কাছ থেকে আগামী 28 তারিখ, দ্যাট মিনস কাল বা পরশু থেকে আমরা সকল জায়গায় আমরা ধান কেনা শুরু করব। বৈঠকে খাদ্যমন্ত্রী জানান, কৃষকরা ভোগান্তি ছাড়া যেন ধান বিক্রি করতে পারেন তা নিশ্চিতে মাঠ পর্যায়ে কাজ করবে সরকার। কৃষক যেন তারা ধান নিয়ে এসে কোনো ফেরত না যায় এবং কোনো ঝামেলা না হয়, তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ধান ক্রয় করা যায়। এবং আমাদের কোয়ালিটির ব্যাপারে কোনো চাউলের কোয়ালিটির ব্যাপারে কোনো আমাদের কম্প্রোমাইজ নেই। গত বড় মৌসুমে 6 লাখ মেট্রিক টন ধান এবং 11 লাখ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল সরকার। ধানের দর ছিল প্রতি কেজি 26 টাকা, সেদ্ধ চালের দর ছিল 36 টাকা আর আতপ চালের দর ছিল 35 টাকা কেজি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। হাওড়ে বড় মৌসুমের ধান কাটায় ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়ার চাষিরা। ঘরে তোলা নতুন ধানের ন্যায্য মূল্য পাবেন কিনা এ নিয়ে শঙ্কায় আছেন তারা। তবে কৃষি বিভাগ বলছে বর্তমানে ধানের বাজার মূল্য অনেক ভালো। তবে ঝড় বৃষ্টির আগেই কৃষক যাতে ধান গোলায় উঠাতে পারে সে ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। জুয়েল রহমানের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট।
ব্রাহ্মণবাড়িয়া হাওর সহ ফসলি মাঠ জুড়ে সোনালী ধান। প্রতিটি এলাকায় জমিতে পাকা ধানের ভারে শীষগুলো জানান দিচ্ছে বড় মৌসুমের ফলন ভালো হয়েছে। তবে কাঙ্ক্ষিত ধানের বাজার দর নিয়ে শঙ্কায় তারা। ধানের দাম কমে জায়গা তাইলে আর জমি করবে না, কারণ ধান করিয়া লস হয়ে যায়। আগামীতে ধান আরো ফসল ভালো করে আমরা করুম, ধানের দর একটু বাড়াই দিব। ধানের রেট যদি কমে জায়গাতে আমরা গৃহস্থ মরে যাবো। কৃষি বিভাগ বলছে প্রকৃতি আর আবহাওয়া অনুকূলে থাকায় ধানের ভালো ফলন হয়েছে। 30 তারিখের ভিতরে আমরা বেশিরভাগ প্রায় 90 থেকে 95 ভাগ ধান কাটা হয়ে যাবে। আশা করছি এই বড় মৌসুমটা আমরা সুন্দরভাবে ফসল গড়ে তুলতে পারবো। জেলা প্রশাসক জানান, ঝড় বৃষ্টির আগেই দ্রুত কৃষকের ধান কাটা নিশ্চিতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। আধুনিক প্রযুক্তির যে ব্যবহার, যে হারভেস্টার মেশিন, সেটাও আমরা এবছর নতুন করে আরো 58টি মেশিন এখানে যুক্ত করা হয়েছে। চলতি বছর জেলায় 1,11,000 হেক্টর জমিতে ধানের লক্ষ্যমাত্রা 6,74,000 মেট্রিক টন ধান, যা থেকে 4,50,000 মেট্রিক টন চাল উৎপাদন হবে। সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। দেশের কৃষি ও পল্লী ঋণ এখনও অনেকাংশে এনজিও নির্ভর, যেখানে 27% পর্যন্ত সুদ দিতে হয় গ্রাহকদের। অর্থনীতিবিদরা বলছেন, ঋণ বিতরণ ব্যবস্থার জটিলতা দূর করে সরাসরি ব্যাংকের অংশগ্রহণ না বাড়ালে কৃষকরা কম সুদে ঋণের সুফল পাবেন না। বাংলাদেশ ব্যাংকও বলছে, এজেন্ট ও উপশাখার মাধ্যমে কৃষি ঋণ বিতরণ বাড়ানোর পরিকল্পনা আছে তাদের। হরিপদ সাহার রিপোর্ট। করোনা মহামারীতে দেশের অর্থনীতির বিভিন্ন খাত যখন গতি হারিয়েছে, তখনও সচল কৃষি খাত। খাদ্য ও বিভিন্ন কৃষি পণ্যের উৎপাদনের ধারাবাহিকতা থাকায় নিশ্চিত করা যাচ্ছে খাদ্য নিরাপত্তা। কিন্তু সেই কৃষি খাতেই সরকার ঘোষিত 4% সুদে প্রণোদনার ঋণ বিতরণ ছিল ধীর গতির। আর চলতি অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালায় ঘোষিত 26,292 কোটি টাকার ঋণ বিতরণ কতটা কৃষক বান্ধব উপায়ে হচ্ছে, সে প্রশ্ন আছে মাঠের বাস্তবতায়। লোন তো সুদের উপরে তো আমাদেরকে এনজিও থেকে নিতে হয়, ব্যাংক তো আমাদেরকে লোন কোনো দেয় না। কৃষি ব্যাংকে যদি একটা লোন করতে যায়, কাগজপত্র জমা দেওয়া লাগে, তারপর একের পর এক দিনের পর দিন ঘোরাঘুরি করা লাগে, অফিসে থেকে ঘুষ টুসু দেওয়া লাগে। যদি ওখানে সুদের হার কম, কিন্তু খুব সাফার করতে হয়। এনজিও থেকে আমরা টাকা 10 লাখ নিলে 10 লাখ টাকা পাই, আমরা কোনো কিছু লাগে না। 10 লাখে আনবার 2 লাখ টাকা নেব। চলতি অর্থ বছর বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে 15,247 কোটি টাকা। বরাবরের মতো যার 70%ই বিতরণের সুযোগ দেওয়া হয়েছে এনজিওগুলোকে, যেখানে সুদের হার ব্যাংকের 8%-এর তুলনায় কয়েক গুণ। এই বছরে এনজিওর মাধ্যমে যেটা করা হয়েছে, সেখানে 5,725 কোটি টাকা। আমাদের সরাসরি কৃষকের কাছে ব্যাংকিং চ্যানেলে গেলে তো তারা একটা কম সুদে পাবে, কিন্তু যে এলাকায় ব্যাংক নাই, সেই সব এলাকায় তো এই সুযোগটা দেওয়াও যাচ্ছে না। ওই সব এলাকায় একটা এজেন্ট ব্যাংকে একটা শাখা থাকলেই কিন্তু ওটা এটাকে কাভার আপ দিতে পারবে, এটা আমাদের বিবেচনায় আছে। 24 থেকে 27-এর মধ্যে মোটামুটি রেঞ্জটা হয়তোবা ভ্যারি করে। যখন আপনি এজেন্ট ব্যাংকিং আউটলেটগুলো দিয়ে লোনটা দেওয়া শুরু করবেন, তখন কিন্তু মার্কেটে কম্পিটিশন। একটা হলো এজেন্ট ব্যাংকিং চ্যানেল, আর একটা হলো আপনার MFI লিঙ্কেজ। তখন অটোমেটিক্যালি অবশ্যই ওনাদেরকে ইন্টারেস্ট রেটটাকে নামিয়ে আনতে হবে। ওনাদের সাথে কম্পিট করতে গেলে আপনার যে ডকুমেন্টেশন প্রসেস, আপনার যে কোলাটেরাল অ্যারেঞ্জমেন্ট, সেক্ষেত্রে অনেক ছাড় দিতে হবে। গত অর্থ বছর লক্ষ্যমাত্রার তুলনায় প্রায় 6% কম বিতরণ হয় কৃষি ও পল্লী ঋণ, যেখানে সুবিধাভোগী ছিল মাত্র 30,67,000 কৃষক। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। বৈশাখের তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। বৃষ্টির দেখা না পাওয়ায় কমছে না তাপমাত্রা, এতে সবচেয়ে বেশি বিপাকে খেটে খাওয়া মানুষ। 30 এপ্রিলের পর কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এরপর মিলতে পারে কিছুটা স্বস্তি। বৈশাখের বাতাসে ঠান্ডার ছিটে ফোটাও নেই। তীব্র দাবদাহে পুড়ছে দেশ। পানির স্তর নেমে গেছে জলাধারের। কাজে বা রুটি রুজির তাগিদে যারা বাড়ি থেকে বের হয়েছেন, একটু স্বস্তির জন্য তাদের খোঁজ করতে দেখা যায় গাছের শীতল ছায়ার। এত টেম্পারেচার, আমি নিজে অস্থিরতা বোধ করছিলাম। গরম প্রচণ্ড, রোদ, তারপরে আমরা সহ্য করে অসহায় লোক চলে। প্রচণ্ড গরম, গরমে থাকা যায় না, পেটের দাহে তো গাড়ি চালাইতে হবে। আবহাওয়া অফিস জানিয়েছে 30 এপ্রিল পর্যন্ত গরম কমার সম্ভাবনা নেই। এরপর রয়েছে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস। পর্যায়ক্রমে কিন্তু তাপমাত্রা কয়েকদিন যাবৎ বাড়ছে সারা দেশে। মৃদু থেকে মাঝারি তাপদাহ চলছে। এই যে তাপমাত্রা যেটা, এটা 2 দিন থেকে 3 দিন অব্যাহত থাকবে। তারপরে তাপমাত্রা কিছুটা কমের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই মাসের বিশেষ করে 30 তারিখ থেকে মে মাসের 3 তারিখ পর্যন্ত মোটামুটি সারা দেশে একটা কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। রমজান মাসে গরমে সুস্থ থাকতে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। সেলিয়া সুলতানা, সময় সংবাদ,
ঢাকা। রাজশাহীতেও তীব্র দাবদাহে নাভিশ্বাস অবস্থা। এই মুহূর্তে নগরীর শাহিদ বাজারে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। রকি, সপ্তাহেরও বেশি সময় ধরে রাজশাহীতে গরমের যে মাত্রা সেটি কিন্তু বেড়েই চলেছে এবং সেটি কিন্তু একের পর এক এই মাত্রা ছাড়িয়ে চলেছে। আমরা যেমনটি আসলে দেখছি যে গতকালকেও রাজশাহীতে এই মৌসুমের যে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সেটি ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। এর আগেও গত বৃহস্পতিবার রাজশাহীতে একই তাপমাত্রা ছিল। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাধারণ মানুষেরা কিন্তু এই গরমের প্রকোপ বেড়ে যাওয়ার কারণে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না এবং নগরবাসী যেটি বলছেন যে এতে করে তাদের যে স্বাভাবিক কাজকর্ম সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। সব মিলে একেবারে কিন্তু দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন এই গরমের প্রকোপ বৃদ্ধি পাওয়ার কারণে। আমরা আজকে কথা বলেছি আবহাওয়া অফিসের কর্মকর্তার সাথে। কামাল হোসেন আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের যেটি জানিয়েছেন, আজকে কিন্তু 12টার পর থেকেই এই গরমের যে প্রকোপ সেটি কিন্তু ধীরে ধীরে বাড়তে শুরু করেছে। 12টার দিকে আমরা যেমনটি দেখেছিলাম 37.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, ঠিক সেটি কিন্তু 1টার সময় এসে 38-এ ঠেকেছে এবং সেটি কিন্তু 2টার সময় এসে 39-এ চলে এসেছে। সব মিলে এইভাবেই কিন্তু তাপমাত্রা যে পারদ সেটি কিন্তু বেড়েই চলেছে। এতে করে হাঁসফাঁস করছে নগরবাসী। আবহাওয়া অফিসের কর্মকর্তা যেটি বলছেন যে আগামী 2-3 দিনের মধ্যে বৃষ্টিপাত হওয়ার কোনো সম্ভাবনা নেই এবং এই যে গরমের যে ভ্যাপসা গরমের যে মাত্রা সেটি কিন্তু এইভাবেই আসলে অব্যাহত থাকতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। পাশাপাশি তিনি যেটি বলছেন আগামী মে মাসের প্রথম সপ্তাহের দিকে আসলে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এই গরমের যে প্রকোপ সেটি কিছুটা হলেও কমে আসবে, তখন নগর জীবনে হয়তো কিছুটা হলেও এই স্বস্তি মিলবে, এমনটা তাদের পক্ষ থেকে আসলে বলা হচ্ছে। আপনারা দেখানোর চেষ্টা করছিলাম যে এই তীব্র গরমে অনেকে কিন্তু ঘর থেকে বের হয়েছেন মাথায় ছাতা দিয়ে। এরপরেও কিন্তু তারা অনেকেই বলছেন যে এই রমজান মাসে তারা আসলে অনেক কষ্ট করে আসলে ঘর থেকে বের হতে হচ্ছে। পাশাপাশি এখানে গতকাল থেকে আপনারা জানেন যে লকডাউন শিথিল করার কারণে এখানে শপিং মলগুলো খুলে দেওয়া হয়েছে, যে কারণে প্রচুর পরিমাণ মানুষ কিন্তু আমরা সাহেববাজার 0 পয়েন্ট এর আশেপাশে এলাকায় দেখতে পাচ্ছি। সেই এই এলাকার মানুষগুলো কিন্তু এমনটাই আসলে জানিয়েছেন যে গরমে তাদের প্রচণ্ড কষ্ট হচ্ছে। কর্মজীবী শ্রমজীবী যেসব মানুষ আছে তারাও যেটি বলছেন যে এই গরমের মাত্রা বেড়ে যাওয়ার কারণে তাদের যে আয় উপার্জন সেটি কিন্তু কমে গেছে এবং তারা কিন্তু এই তপ্ত দুপুরে হাঁপিয়ে উঠছে। এই ছিল আমার কাছে সাদিয়া, রাজশাহী থেকে গরমের সর্বশেষ খবর। রাজশাহী থেকে গরমের পরিস্থিতি জানাতে যুক্ত ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে কক্সবাজারে চিংড়ি হ্যাচারিগুলোতে ব্যাকটেরিয়ার আক্রমণ শুরু হয়েছে। এতে চলতি মৌসুমে মড়কের কারণে নষ্ট হয়েছে 150 কোটির বেশি পোনা। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজার উপকূলে রয়েছে 30টির বেশি চিংড়ি পোনা হ্যাচারি। পোনা উৎপাদনে হ্যাচারিগুলোতে প্রবেশ করানো হয় সাগরের পানি, যা হ্যাচারিগুলোতে প্রক্রিয়াকরণের মাধ্যমে মাদা চিংড়ি থেকে উৎপাদন করা হয় হাজার হাজার চিংড়ি পোনা। হঠাৎ সাগরের পানি দূষণের কারণে হ্যাচারিগুলোতে চিংড়ি পোনা উৎপাদন করতে গিয়ে ব্যাকটেরিয়া আক্রমণ করে। এতে মড়কে প্রতিদিন মারা যাচ্ছে লাখ লাখ পোনা। মড়কের কারণে পোনা উৎপাদনে যেতে আতঙ্কে রয়েছে হ্যাচারিগুলো। পানিতে এক ধরনের ব্যাকটেরিয়া হওয়ার কারণে আমরা এখন লসের সম্মুখীন। 4 থেকে 5 কোটি টাকা লসের মুখে আছে আমরা। এইভাবে চলতে থাকলে আর কিছুদিন এটা আমাদের আসলে হ্যাচারি বন্ধ করতে হবে। তবে রিসার্চ সেন্টারগুলো আগেভাগেই সতর্ক করলে এই ধরনের ক্ষতির মুখে পড়তে হতো না বলে জানালেন চিংড়ি পোনা উৎপাদন বিশেষজ্ঞ। কখন কি ধরনের আপনার ব্যাকটেরিয়া ভাইরাস প্রাদুর্ভাব হয় এটা যদি আগেভাগে আমাদেরকে ইনফর্ম করে তাহলে হ্যাচারি সেক্টরে যারা কাজ করে ওনারা পদক্ষেপ নিতে সুবিধা হয়। হ্যাচারি মালিক সংগঠনের এই নেতা জানালেন প্রতি বছরই ক্ষতির মুখে পড়ছে হ্যাচারি মালিকরা, আর এবার ব্যাকটেরিয়ার আক্রমণের কারণে চিংড়ি রপ্তানিতেও প্রভাব পড়বে। যেহেতু পোনা উৎপাদন করতে পারি নাই, চাষিরাও ঘেরে পোনা ফেলতে পারছে না, এটার কারণে আমাদের চিংড়ি উৎপাদনে জাতীয়ভাবে একটু ঘাটতি হতে পারে। কক্সবাজারের হ্যাচারিগুলো 5টি সার্কেলে উৎপাদিত 800 কোটি চিংড়ি পোনা সরবরাহ করে সাতক্ষীরা, যশোর ও খুলনা অঞ্চলে, কিন্তু এবার 3 সার্কেলে সরবরাহ করেছে মাত্র 200 কোটি পোনা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বায়তুল মোকাররমে সহিংসতার দায় অস্বীকার মামুনুলের, ফের 7 দিনের রিমান্ডে। মধ্যরাতের কমিটির 4 জনই বাবুনগরীর আত্মীয়। নতুন কমিটি দেবে শফি হুজুরের অনুসারীরা। ঈদের আগে অনেক ভিড় করে দিব, এই জন্য মেয়েরে নিয়ে আসছি। আমাদের নিজেদের সতর্কতা বাড়াইলে ভালো হয়।
ফের লকডাউনের শঙ্কায় ঈদ কেনাকাটার ধুম। স্বাস্থ্যবিধির নেই তোয়াক্কা, ঘাটে মানুষের চাপ, হেঁটেই গন্তব্যে পৌঁছানোর লক্ষ্য। এবং ধানে বাড়ল 1 টাকা আর চালে 4 টাকা, 27 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে কিনবে সরকার, 40 টাকা দরে দেবে মিলাররা। 28 এপ্রিল বোরো সংগ্রহ অভিযান। এই ছিল দুপুরের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।